হ্যালো স্টুডেন্ট, আমি সন্দীপ আচারিয়া। এতদিন আমার ভিডিওতে তোমরা ইংরেজি নিয়ে আলোচনা দেখেছো, তো আজকে আমি যে বিষয়ে আলোচনা করছি সেটা হচ্ছে বাংলা। যাদের সেকেন্ড সেমিস্টার SSC 2 বাংলায় এডিটিং অ্যান্ড পাবলিশিং ইন বেঙ্গলি আছে, সেই যে সিলেবাসে যে বিষয়গুলো আছে সেগুলো আমি সিলেবাস আগে দিয়েছি। এখান থেকে কিন্তু তুমি বাংলা শব্দ ভাণ্ডার আমি আলোচনা করেছি, বাংলা বানাম চর্চা অল্প একটু আলোচনা করেছি, পুরোটা হয়নি। আজকে যে বিষয়টা আমি আলোচনা করব সেটা হচ্ছে বিরাম চিহ্নের ব্যবহার। দেখো, বিরাম চিহ্ন বলতে কি বোঝায়? শব্দর মধ্যেই কিন্তু অর্থ লুকিয়ে রয়েছে। বিরাম বলতে বিশ্রাম। তো যখন আমরা কোনো বক্তব্য রাখি বা কোনো কবিতা পাঠ করি বা যাই পাঠ করি বা সেটা গানই হোক, তার মধ্যে একটা বিশ্রামের দরকার, জীবের সামান্যটুকু একটু বিশ্রামের দরকার। এই যে বিশ্রামটুকু, সেটাকে আমরা জ্যোতি বলছি। এই জ্যোতি হচ্ছে গিয়ে বিরাম চিহ্ন। অর্থাৎ যদি আমি একটু হালকাভাবে বলি, মানে একটু অন্যভাবে, বাক্যের অর্থ ঠিক মতো জানার জন্য যতটুকু সময় বিশ্রামের প্রয়োজন, সেই বিশ্রামের জন্য যে সে বিশ্রামের জন্য যে সংকেতে আড়ালে লেখক তার পাঠককে নির্দেশ বা আদেশ দিয়ে থাকেন, সেই সংকেতটার বললাম যে সংকেতের আড়ালে আদেশ বা পাঠককে কি করে নির্দেশ বা আদেশ দেন বা সাহায্য করতে বলতে পারো, নির্দেশ আদেশ বা সাহায্য করে থাকেন, সেটাই হচ্ছে গিয়ে বিরাম চিহ্ন। অর্থাৎ আমরা তো কোনো বক্তব্য এক জায়গায় বলতে পারি না, একটু আমাদের থামতে হয়। অথবা তুমি তোমার যে সামনে যে তোমার যে শ্রোতা আছে, তুমি যখন কোনো বক্তব্য রাখছো, সেই বক্তব্যের মধ্যে কি হচ্ছে, যখন বক্তব্যটা বলছো তার মধ্যে দিয়ে একটা প্রশ্ন চিহ্ন রেখে দিচ্ছে। এই যে প্রশ্ন চিহ্নটা, এটাই হচ্ছে বিরাম চিহ্ন। যেমন ধরে নিই, আমি যদি জিজ্ঞেস করি তোমার নাম কি, এটা নো ডাউট একটা প্রশ্ন, কিন্তু তার মধ্যে একটা কোশ্চেন মার্ক আমাকে দিতেই হচ্ছে। এই যে আমরা বিরতি নিচে সামান্যটুকু বিশ্রাম নিচ্ছি, সামান্যটুকু বিশ্রামের আড়ালে কি করছি, কিছু সংকেতের ব্যবহার করছি, যে সংকেতটা দিয়ে লেখক তার পাঠককে কি করছে, আদেশ বা সাহায্য বা নির্দেশ বা সাহায্য করছে, যে এই যে চিহ্নর মাধ্যমে, যে তুমি এখানে থামো, এই বাক্যটা এভাবে হবে। এটাই হচ্ছে কি বিরাম চিহ্ন। তো বিরাম চিহ্নের আজকের বিষয়বস্তুগুলো তোমাদের মানে নির্দেশ করে দেয়নি যে কি কি হবে, তাও আমি বলছি যে কি কি থাকতে পারে। দেখো, দাড়ি থাকতে পারে, কমা থাকতে পারে, সেমিকলন থাকতে পারে, ইনভার্টেড কমা যেটা হচ্ছে কি তোমার উক্তি, উদ্ধৃত চিহ্ন থাকতে পারে, তারপর হচ্ছে তোমার সেমিকলন থাকতে পারে, হাইফেন থাকতে পারে, বন্ধনী থাকতে পারে, কোলন থাকতে পারে, কোশ্চেন মার্ক থাকতে পারে, এগুলো থাকতে পারে। তা এই স্বল্প সময়ের ভিডিওর মধ্যে তো এত বড় আলোচনা করা সম্ভবপর নয়। তো যেটা খুব ইম্পর্টেন্ট, যেটা তোমাদের পরীক্ষার জন্য খুবই এসে থাকে, সেই ব্যাপারটাই আমি একটু আলোচনা করেছি। দেখো, প্রথমে বলি দাড়ি। দাড়ির যেটা ইংলিশে বলা হচ্ছে ফুল স্টপ। এটা কি হচ্ছে, যখন আমি একটা বক্তব্য সম্পূর্ণ করছি, মানে মনের ভাবটা প্রকাশ করছি, এটা বক্তব্যের মধ্যে আমার আর বলার কিছু নেই, একটা বক্তব্য রাখছি, সেখানটায় যে আমি থামছি বা বিশ্রাম নিচ্ছি, সেটাই হচ্ছে কি আমার দাড়ি বা ফুল স্টপ। যেমন আমি বলছি, আমি আজ বাড়ির থেকে বের হলাম এবং শিলিগুড়ি যাব, এবং শিলিগুড়ি যাব বলে আমি কিন্তু বাক্যটা এখানে শেষ করলাম। এখানে আমার দাড়ি জন্য পড়ে গেল বা ফুল স্টপ পড়ে গেল। এটা হচ্ছে দাড়ি। অর্থাৎ মনের ভাবটা যখন তুমি যে বক্তব্য রাখতে চাচ্ছ, সেই মনের ভাবটা যখন একটি সম্পূর্ণ বাক্যে শেষ করলে, পরবর্তী একটি বাক্য বলবে, তো শেষ করার সঙ্গে সঙ্গে যে তুমি সংকেত ব্যবহার করলে, চিহ্ন, সেই চিহ্নটাই হচ্ছে দাড়ি। এরপর দাড়ি পরে আসছি আমি কি, কমা। কমাটা কি, যখন আমরা কোনো শব্দে বা বাক্যে সামান্যটুকু বিশ্রাম বা সামান্যটুকু বিরতি দিতে চাই, তখনই আমি তাকে কমা ব্যবহার করি। বা অনেক সময় কমা ব্যবহার করা হয় কোনো একটি বাক্য শুরু করতে গেলেও কমা ব্যবহার করা হয়। যেমন আমি বলছি, রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন যে, দেখো যে বলে আমি কিন্তু কমা দিচ্ছি, দেখানো। বা কোনো উদ্দেশ্য বা বারবার ক্রিয়াপদের প্রকারভেদ বোঝাতো, কিন্তু ক্রিয়ার ব্যবহার প্রয়োগ করাতেও কিন্তু বা ব্যবহার করাতেও কিন্তু আমরা কমার ব্যবহার করছি। যেমন একই শব্দ বারবার যখন আমরা ইউজ করছি, ব্যবহার করছি, তখন কিন্তু আমি কমা। যেমন মনে করো, আমি বলছি আজকে নীলা শিলা, নীলা কমা শিলা স্কুলে যাবে। এই যে নীলা কমা শিলা, এখানে কিন্তু কমার হল, অর্থাৎ মানে সামান্য একটু কমে বিশ্রাম দিলাম। এরপর আমি কি আসছি, সেমিকলন। সেমিকলন বা যেটা বাংলায় বলছে অর্ধ, এটাও কিন্তু ইংরেজির থেকেই আসা।
যখন কমা তো হচ্ছে সামান্যটুকু বিশ্রাম, আর সেমিকোলন হচ্ছে কমার থেকে একটু বাড়তি বিশ্রাম, যখন তখনই হচ্ছে সেমিকোলন। অর্থাৎ একটা বাক্যকে আমি অনেক অনেকাংশ বলে বলে ফেলেছি, কিন্তু মনের ভাবটা এখন সম্পূর্ণ হয়নি। এই জায়গায় আমি সেমিকোলন দিয়ে তারপরে বাক্যটাকে আরেকটু বাড়িয়ে তারপরে আমি কি করতে পারি, দাঁড়িয়ে দিতে পারি। সেটাই হচ্ছে কি তোমার সেমিকোলন। সেমিকোলন চিহ্ন তোমরা সবাই জানো, উপরে একটু পয়েন্ট করে বা একটা ফুল স্টপ করে তার নিচে কমা, এটা হচ্ছে সেমিকোলন। তাহলে কি হতে পারে, আমি একটা উদাহরণ দিচ্ছি। সাহিত্যের দু একটি শাখা বিদেশে মাটিতে টিকে থাকতে পারে, পরে আমি সেমিকোলন দিলাম, কিন্তু সমগ্র বিদেশে মাটিতে থাকবে কিনা সেটা সন্দেহ আছে বলে আমি কি করলাম, একটা দাড়ি চিহ্ন দিয়ে দিলাম। এই যে এটাই হয়ে গেল কি তোমার সেমিকোলন। সেমিকোলনের পরে আমি আসছি বিস্ময় সূচক চিহ্ন। বিস্ময় সূচক বলতে যেটাকে ইংরেজিতে যে সাইনটার নাম হচ্ছে এক্সক্লেমেটরি সেন্টেন্সের বা এক্সক্লেমেটরি সাইন। তো কি, যেখানে বিষেদ, আনন্দ, বিদ্বেষ, আনন্দ বা মনের দুঃখ, ক্ষোভ বোঝানোর জন্য যে শব্দগুলো আমরা প্রয়োগ করে থাকি, এবং তার শেষে সেই শব্দটা বা মনের ভাবটা বোঝানোর জন্য বাক্যের শেষে আমরা কি দিয়ে থাকি, বিস্ময় সূচক চিহ্ন। সেটা শব্দের শুরুতে হতে পারে বা আগে হতে পারে। যেমন আমরা বলে থাকি না, উফ আজকে কি গরম পড়েছে, যে উফ বলে কিন্তু আমি একটা বিস্ময় সূচক চিহ্ন দিচ্ছি। এটাই হচ্ছে তোমার বিস্ময় সূচক চিহ্ন। এরকমই আরো আছে তোমার উদ্ধৃতি চিহ্ন। উদ্ধৃতি চিহ্ন হচ্ছে ডাবল ইনভার্টেড কমা বা সিঙ্গেল ইনভার্টেড কমা। এটাও আমরা ইংরেজ থেকে আগত। আমরা উক্তি পরিবর্তন করেছি, পরোক্ষ আর প্রত্যক্ষ। তোমরা দেখেছো ডাইরেক্ট আর ইনডাইরেক্ট, ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট পড়ছি আমরা, সেখানেও কিন্তু আমরা ডাবল ইনভার্টেড কমা। অর্থাৎ অথবা যখন কারো বক্তব্যকে আমি কোনো পরিবর্তন না করে তার বক্তব্যটাকে পুরোপুরি তার বক্তব্যের মতনই লিখবো, তখনই কিন্তু আমি কি করব, তখনই কিন্তু আমরা ডবল ইনভার্টেড কমাটা আমরা প্রয়োগ করব। অর্থাৎ ডবল ইনভার্টেড কমার মানেটা হচ্ছে গিয়ে তাকে কোট করে দেওয়া যে তিনি এই বক্তব্যটা বলেছে। যেমন মনে করো নেতাজি বলেছেন, তুমি আমায় রক্ত দাও আমি তোমায় স্বাধীনতা দেবো, তোমরা আমায় রক্ত দাও আমি তোমায় স্বাধীনতা দেব। এই পুরো বাক্যটি আমি বললাম নেতাজি বলেছেন, বলার পর কমা দিয়ে আমি যখন কোট করলাম, কোটটা কিন্তু একটা বন্ধনীর মধ্যে রেখে দিল, এটা কি বলা হচ্ছে ডাবল ইনভার্টেড কমা। এরকম অনেক আছে। তারপর আছে বর্জন চিহ্ন, তাকে ইংরেজিতে আমাকে অ্যাপোস্টিপিএস বলছি, অ্যাপোস্টিপিয়েট। অর্থাৎ কোনো একটি বাক্যকে আমি পুরো বলতে চাচ্ছি না, কোনো একটা শব্দ তার মাঝে, যেমন আমরা বলি 2 টাকা, শব্দটা হবে 2 টাকা। এই যে বললাম, 2 এর উপরে মাথার উপর একটা কমা দিয়ে দিলাম, এটাই হচ্ছে কি তোমার অ্যাপোস্ট্রোফ বা বর্জন চিহ্ন। অথবা আমি যদি বলি চললাম, চললাম, তাহলে আমি কি বলছি, চলিলাম। এই যে লয় রশ্মিটাকে আমি বর্জন করে দিয়ে তার মাথায় একটি চয়ের পাশে একটা আমি কমা দিয়ে দিলাম, মানে ঊর্ধ্বত কমা না, উপরের দিকে অ্যাপোস্ট্রোফে যেটাকে বলছি, এটাই হয়ে গেল চলিলাম। এইভাবে কিন্তু তোমাদের বিরাম চিহ্নগুলো আসবে। তোমাদের বিরাম চিহ্ন কিভাবে আসবে, একটা বড় একটা সেন্টেন্স দিয়ে দেবে এবং সেন্টেন্সের মধ্যে তোমাকে বিরাম চিহ্নটা বসাতে হবে। এই হচ্ছে গিয়ে বিরাম চিহ্ন। আরেকটা চিহ্ন খুব ইম্পর্টেন্ট, যেটা গত বছর চলে আসছে, হলন্ত বা অশ্চিহ্ন, যেটা শেষে হসন্ত যুক্ত থাকে, মানে যে সমস্ত শব্দগুলোর মধ্যে আমরা ব্যঞ্জন বর্ণ দিয়ে শেষ হয়, তার শেষেই আমরা হসন্ত যুক্ত শব্দ বসাই। তো এটা গত বছর যেহেতু চলে আসছে, সেটা নিয়ে আমি আর বিশেষ আলোচনা করছি, খুব সংক্ষিপ্ত বলে দিলাম। তো আজকের আলোচনা আমার এখানেই শেষ করছি। পরবর্তীতে আমি বাংলার অন্য কোনো বিষয় নিয়ে আলোচনা করব। তার আগে আমি একটা কথা তোমাদের প্রতিদিনের মতো আবারও বলছি, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর প্রচুর প্রচুর করে শেয়ার করো।